প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রভাষক হিসাব বিজ্ঞান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আয় বিবরণী দুই ধরনের হয়ে থাকে। আমরা দুইভাবে আয় বিবরণী প্রস্তুত করতে পারি, একটি সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এবং আরেকটি মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আমরা এখন যে স্লাইড দেখতে পাচ্ছি সে স্লাইডে আমরা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের একটি ফর্মুলা অর্থাৎ নমুনা ছক দেখাচ্ছি, যেখানে আমাদের মূল শিরোনামে একটি কোম্পানির নাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনকাম স্টেটমেন্ট আমরা ব্র্যাকেটে লিখেছি সিঙ্গেল স্টেপ। ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2019, অর্থাৎ বলা হচ্ছে 2019 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ এটি পূর্ণ বছরের জন্য, অর্থাৎ আমাদের হিসাবকাল এখানে 1 বছর। আমরা দেখতে পাচ্ছি নিচের উপাদানগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করেছি, রেভিনিউ অংশে এবং এক্সপেন্সেস অংশে। আমরা রেভিনিউয়ের মধ্যে এই প্রতিষ্ঠানের যতগুলো আয় আছে আমরা সকল আয়কে অন্তর্ভুক্ত করেছি এবং খরচ অংশে আমরা সকল প্রকার খরচ এক জায়গায় করেছি। আমরা সকল আয় থেকে আমরা সকল ব্যয় বাদ দিয়ে নেট ইনকাম অবলিক নেট লস যে কোনো একটি আমাদের নির্ণীত হবে। আমরা রেভিনিউ অংশে যদি একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই নেট সেলস রেভিনিউ অর সার্ভিস রেভিনিউ অর কমিশন রেভিনিউ, অর্থাৎ একটি প্রতিষ্ঠান যদি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে সেলস রেভিনিউ থাকবে, প্রতিষ্ঠান যদি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে সার্ভিস রেভিনিউ হয়ে থাকবে, অথবা মধ্যস্থতাকারী কোনো প্রতিষ্ঠান যদি হয়ে থাকে তাহলে কমিশন রেভিনিউ থাকবে, অর্থাৎ সাধারণত এই তিনটি আয়ের যে কোনো একটি আয় থাকবে। রেন্ট রেভিনিউ অর্থাৎ ভাড়া আয়, অর্থাৎ আমরা যদি প্রতিষ্ঠানের কোনো অংশ ভাড়া দেই কিংবা আমাদের অন্য যে কোনো সম্পদ ভাড়া দিয়ে যে আয় হবে সেটাও আমাদের এই আয় অংশে আসবে। গেইন অন সেলস অফ ওল্ড ফার্নিচার, অর্থাৎ আমরা যদি পুরাতন কোনো আসবাবপত্র বিক্রয় করে থাকি তাহলে আয় অংশে অন্তর্ভুক্ত হবে। ইন্টারেস্ট অর ডিভিডেন্ড রেভিনিউ আমরা লিখেছি, অর্থাৎ আমরা ইন্টারেস্ট রেভিনিউ বোঝাতে চেয়েছি এবং ডিভিডেন্ড রেভিনিউ বোঝাতে চেয়েছি, অর্থাৎ আমাদের যদি সুদ আয় হয়, অর্থাৎ আমাদের বিনিয়োগের উপরে সুদ আয় হতে পারে, আমরা অন্যদের ঋণ দিতে পারি সেই ঋণের উপরে আমাদের আয় হতে পারে। আবার ডিভিডেন্ড রেভিনিউ আমরা অন্য প্রতিষ্ঠানে যদি বিনিয়োগ করে থাকি তাহলে সেখান থেকে আমরা লভ্যাংশ যদি পাই, লাভের অংশ যদি পাই তাহলে সেটাকে আমরা ডিভিডেন্ড নামে এখানে অন্তর্ভুক্ত করতে পারবো। এখানে আমাদের সকল আয় যোগ করে টোটাল রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের খরচ অংশে এক্সপেন্সেস অংশে আমরা দেখতে পাচ্ছি কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় অবলিক আমরা লিখেছি নেট পারচেজ অর্থাৎ ক্রয়। আমরা এই দুইটার যে কোনো একটি পাবো। ডিপ্রিসিয়েশন অর্থাৎ অবচয়, অ্যামোর্টাইজেশন ডিপ্লিশন, অর্থাৎ ডিপ্রিসিয়েশন হচ্ছে অবচয় খরচ, অ্যামোর্টাইজেশন অবলোপন খরচ, ডিপ্লিশন হচ্ছে নিঃশেষকরণ খরচ। স্যালারিস এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, সেলিং এক্সপেন্সেস, ব্যাড ডেপ্ট এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ওয়েজেস এক্সপেন্সেস, ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, রিপেয়ার এক্সপেন্সেস, লাইটিং এক্সপেন্সেস, ইন্টারেস্ট এক্সপেন্সেস, লস অন সেলস অন ফিক্সড অ্যাসেটস আর ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস। আমরা এগুলো যদি একটু বাংলা বলতে চাই তাহলে আমাদের যেমন ডিপ্রিসিয়েশন অবচয়, অ্যামোর্টাইজেশন অবলোপন খরচ, ডিপ্লিশন নিঃশেষকরণ খরচ, ঠিক তেমনইভাবে স্যালারিস এক্সপেন্সেস বেতন খরচ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস অবচয় খরচ, সেলিং এক্সপেন্সেস বিক্রয় খরচ, ব্যাড ডেপ্ট এক্সপেন্সেস অবলোপন অর্থাৎ অনাদায়ী দেনা যেটাকে আমরা বলে থাকি, রেন্ট এক্সপেন্সেস ভাড়া খরচ, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস বিমা খরচ, ওয়েজেস এক্সপেন্সেস মজুরি খরচ, ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস পরিবহন খরচ, রিপেয়ার এক্সপেন্সেস মেরামত খরচ, লাইটিং এক্সপেন্সেস আলোকিত আমরা যেটাকে ইলেকট্রিসিটি বলে থাকি, ইন্টারেস্ট এক্সপেন্সেস সুদ খরচ, লস অন সেলস অন ফিক্সড অ্যাসেটস অর্থাৎ আমরা যদি স্থায়ী সম্পদ বিক্রি করে আমরা যদি
কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, অর্থাৎ আমাদের যদি ক্ষতি হয়, তাহলে আমরা এটা খরচের মধ্যে এখানে দিব। অর্থাৎ আমাদের মূল বিষয় সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টে আমরা সমস্ত খরচকে সমস্ত আয় থেকে, মোট আয় থেকে বাদ দিয়ে যা পাবো তার নাম হচ্ছে নেট ইনকাম অর নেট লস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, অথবা আমরা একে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট বলতে পারি, অর্থাৎ বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী, অথবা আমরা একে শ্রেণীবিন্যস্ত আয় বিবরণী বলতে পারি। আমাদের এই আয় বিবরণীতে আমাদের খরচ এবং আয়কে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে বিভিন্ন ধাপে ধাপে আমাদের নেট ইনকাম বের করতে হবে। আমরা যেমন আগের আয় বিবরণীতে দেখেছি যে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে নেট ইনকাম নির্ণয় করা হয়েছে, কিন্তু এখানে আমাদের কিছু ধাপ অবলম্বন করতে হবে। যেমন আমরা স্লাইডে দেখতে পাচ্ছি আমাদের এ নাম্বারে নেট সেলস দেখানো হয়েছে। নেট সেলস অর্থাৎ আমাদের নেট সেলস আমরা পরে নির্ণয় শিখব। নেট সেলস থেকে আমাদের লেস কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় বাদ যাবে, অর্থাৎ নেট সেলস থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট প্রফিট বা গ্রস প্রফিট আমরা যেটাকে বলছি গ্রস প্রফিট আমরা নির্ণয় করতে পারবো। গ্রস প্রফিট থেকে দেখা যাচ্ছে যে সি নাম্বারে লেস অপারেটিং এক্সপেন্সেস, অর্থাৎ আমরা পরিচালন ব্যয় গ্রস প্রফিট থেকে বাদ দিয়ে দিচ্ছি বা বিয়োগ করছি। বিয়োগ করার পরে আমাদের যেটা নির্ণীত হবে তার নাম হবে নেট ইনকাম ফ্রম অপারেশন, অর্থাৎ পরিচালন কার্য থেকে আমাদের নেট আয়। এই পরিচালন কার্য থেকে যে নেট ইনকাম হবে তার সাথে আমাদের আদার অথবা নন অপারেটিং ইনকাম এবং নন অপারেটিং এক্সপেন্সেস আমাদের যোগ বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা যেটা ডি নাম্বারে আমরা দেখিয়েছি যে আদার অপারেটিং ইনকাম আমরা যোগ করেছি, আদার অপারেটিং এক্সপেন্সেস আমরা বিয়োগ করেছি। আমরা নেট ইনকাম ফ্রম অপারেশন থেকে ডি নাম্বার আমরা যখন বাদ দিয়েছি, নেট অপারেটিং ইনকাম, নেট নন অপারেটিং এক্সপেন্সেস বাদ দেওয়ার পরে আমরা নেট ইনকাম ফ্রম অপারেশন বিফোর ট্যাক্স, অর্থাৎ আমাদের পরিচালন কার্য থেকে আয়, নেট আয় আমরা নির্ণয় করলাম, কিন্তু ট্যাক্স পূর্ব অর্থাৎ আমাদের কর পূর্ব আয় আমরা যেটাকে বলি কর পূর্ব আয় সেটা আমরা বের করেছি। কর পূর্ব আয় থেকে আমাদের ইনকাম ট্যাক্সেস অর্থাৎ আয়কর আমাদের বাদ দিলে যেটা বের হচ্ছে তার নাম আমরা দিব নেট ইনকাম আফটার ট্যাক্সেস। অর্থাৎ আমাদের এই ধাপগুলো নির্ণয় করেই আমাদের নেট ইনকাম নির্ণয় করতে হবে। বন্ধুরা, আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে নেট ইনকাম পাওয়া যায়, কিন্তু মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে আমাদের বিভিন্ন ধাপে ধাপে আমরা নেট ইনকাম নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতোমধ্যে লক্ষ্য করেছো আমরা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে নেট সেলস দেখিয়েছিলাম, অর্থাৎ নেট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখানো হয়নি। আমরা এই স্লাইডে নেট বিক্রয় নির্ণয় করা শিখব। আমাদের বিক্রয়ের মধ্যে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে যে বিষয়গুলো আমাদের বাদ দিতে হবে, যেমন যদি ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যাকে আমরা বাংলায় বলি মূল্য সংযোজন কর, আমাদের বাদ দিয়ে তারপরে সেলস উপস্থাপন করতে হবে। এবং এই সেলস থেকে আমাদের সেলস ডিসকাউন্ট অর্থাৎ বিক্রয় বাট্টা, সেলস রিটার্ন অর্থাৎ বিক্রয় ফেরত, প্রফিট লেস সেলস অর্থাৎ মুনাফাবিহীন বিক্রয়, ফ্রেইট আউট অর্থাৎ আমাদের বিক্রয় পরিবহন, সেলফ ড্রয়িং প্রোডাক্ট অর্থাৎ আমরা যদি মালিক যদি নিজে পণ্য উত্তোলন করে, গুডস ডিস্ট্রিবিউশন উইদাউট প্রফিট অর্থাৎ যদি আমাদের বিজ্ঞাপনের উদ্দেশ্যে মুনাফাবিহীনভাবে কোনো পণ্য বিতরণ করা হয়, তাহলে এই আইটেমগুলো আমাদের সেলস থেকে মাইনাস করতে হবে। এবং আমরা পরবর্তী লাইনে দেখতে পাচ্ছি অ্যাড সেলস অমিটেড। অমিটেড শব্দের অর্থ হচ্ছে বাদ পড়া, অর্থাৎ
যদি কোনো বিক্রয় বাদ পড়ে থাকে বা অলিখিত বিক্রয় থাকে তাহলে এখানে সেলসের সাথে যোগ করতে হবে। এই সমন্বয়গুলো সাধন করার পর আমরা যা পাবো তার নাম হচ্ছে নেট সেলস। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখন খুব সুন্দরভাবে নেট সেলস নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই মুহূর্তে যে স্লাইডটি দেখতে পাচ্ছ সেই স্লাইডে নাম দিয়েছি আমরা ক্যালকুলেশন অফ নিট পারচেজ, অর্থাৎ নিট ক্রয় নির্ণয়। আমরা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে দেখেছিলাম কস্ট অফ গুডস সোল্ড সেলস থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের মূল্য বাদ দেওয়া হয়েছে। তো এই বিক্রিত পণ্যের মূল্য আমরা নির্ণয় করার সময় আমরা দেখেছিলাম যে নিট ক্রয় নির্ণয় করতে হবে। তাহলে নিট ক্রয় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের ক্রয় থেকে যে বিষয়গুলো বাদ দিতে হবে তা আমরা দেখতে পাচ্ছি, স্লাইডে দেখতে পাচ্ছি লেস পারচেজ ডিসকাউন্ট অর্থাৎ ক্রয় বাট্টা, পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অর্থাৎ ক্রয় ফেরত এবং ক্ষতিপূরণ ভাতা, সেলফ ড্রয়িং গুডস অর্থাৎ মালিক যদি কোনো পণ্য উত্তোলন করে থাকে তাহলে ক্রয় থেকেও বাদ যাবে, বিক্রয় থেকেও বাদ যাবে। গুডস ডিস্ট্রিবিউশন ফর অ্যাডভার্টাইজিং অর্থাৎ বিজ্ঞাপনের জন্য যদি কোনো পণ্য বিতরণ করা হয় তাহলে সেটাও ক্রয় থেকেও যেমন বাদ যায়, বিক্রয় থেকেও একইভাবে বাদ দিতে হবে। ঠিক তেমনইভাবে আমাদের ক্রয়ের সাথে যে আইটেমগুলো যোগ করতে হবে, যে হিসাবগুলো যোগ করতে হবে সেগুলো হলো ফ্রেইট ইন অর্থাৎ আন্তঃপরিবহন, যাকে আমরা বলি ক্রয় পরিবহন, ট্রান্সপোর্টেশন ইন এবং ফ্রেইট ইন একই অর্থে ব্যবহার করা হয়। সেলস অমিটেড, আমি আগেই বলেছি অমিটেড শব্দের অর্থ হলো বাদ পড়া বা অলিখিত বিক্রয়। এখানে আমরা বুঝিয়েছি সেলস অমিটেড বলতে অলিখিত বিক্রয়। ওয়েজেস এক্সপেন্সেস বা মজুরি খরচ, আমাদের মনে রাখতে হবে যে ফ্রেইট ইন, সেলস অমিটেড, ওয়েজেস এক্সপেন্সেস এই আইটেমগুলো পারচেজের সাথে যোগ করতে হয়। অর্থাৎ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি আইটেম বিয়োগ করতে হচ্ছে, 3টি আইটেম আমাদের যোগ করতে হচ্ছে এবং তার পরবর্তীতে আমরা নিট পারচেজ নির্ণয় করতে পারছি। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে এখন নিট পারচেজ নির্ণয় করতে সক্ষম হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই মুহূর্তে যে স্লাইডটি দেখতে পাচ্ছ, হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টার্ম সেটি হলো কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা যে কোনো জায়গায় মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হলে তোমাদের এই কস্ট অফ গুডস সোল্ড নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হতে পারে এবং এই কস্ট অফ গুডস সোল্ড এই ফর্মুলাটি তোমাদের আজীবন খুব সুন্দরভাবে কাজে লাগাতে হবে। আমি আশা করি তোমরা সে কাজটি খুব সুন্দরভাবে করতে পারবে। আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি বিগেইনিং ইনভেন্টরি এর সাথে পারচেজ আমাদের যোগ করা হয়েছে এবং এই পারচেজ কিভাবে নির্ণয় করতে হবে সেটা কিন্তু আমরা আগের স্লাইডে শিখে এসেছি, বিধায় এটা নিয়ে এখানে আমরা খুব বেশি বলবো না। তাহলে আমরা নিট পারচেজ সরাসরি যোগ করে ফেলবো কার সাথে? বিগেইনিং ইনভেন্টরির সাথে। আমরা চূড়ান্ত কলামে দেখি, একদম ডান দিকে যে কলাম আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখো যে রেড কালিতে যেটা লেখা আছে, লাল কালিতে লেখা আছে বিগেইনিং ইনভেন্টরির সাথে আমরা নিট পারচেজ যোগ করেছি। একদম ডান দিকের কলামে আমরা খেয়াল করব এখানে। এবং এই বিগিনিং ইনভেন্টরি প্লাস নিট পারচেজ অর্থাৎ নিট ক্রয় যোগ করার পরে যেটা আমরা পেয়েছি তার নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। অর্থাৎ আমি এই মুহূর্তে যে পণ্যটা ক্রয় করলাম এবং পূর্ববর্তী যে পণ্যটা অবিকৃত ছিল, এই দুইটা পণ্য এক জায়গায় করলে সকল পণ্যের নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, অর্থাৎ এই সম্পূর্ণ পণ্যটাই আমি বিক্রি করতে পারবো। এই পণ্যের মধ্যে এন্ডিং ইনভেন্টরিটা আমাকে মাইনাস করে দিতে হবে, অর্থাৎ যে পণ্যটা বিক্রয় করা এখনও সম্ভব হয়নি তার নাম হচ্ছে এন্ডিং ইনভেন্টরি বা সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পরে কোনো সময় দেখা যায় অ্যাবনর্মাল লস অফ গুডস, এই টার্মটা যদি থাকে তাহলে আমরা বাদ দিয়ে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড।
অর্থাৎ তোমরা কস্ট অফ গুডস সোল্ডের এক কথায় সূত্রটা খুব সহজে মনে রাখতে পারো, বিগিনিং ইনভেন্টরির সাথে নিট পারচেজ যোগ করতে হবে, যোগ করার পরে এন্ডিং ইনভেন্টরি মাইনাস করলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো। কখনো কখনো যদি আমরা দেখি অ্যাবনর্মাল লস অফ গুডস অঙ্কে থাকে তাহলে সেটাও আমরা বাদ দিয়ে দিব। অর্থাৎ যে পণ্যটা আমরা বিক্রয় করেছি সেই পণ্যের ব্যয় কত টাকা হয়েছে, তার অর্থ কত, সেটাই নির্ণয় করার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। বাংলা বিষয়টা যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, অর্থাৎ যে পণ্যটা আমি বিক্রয় করে ফেলেছি সেই পণ্যের পিছনে আমার কত টাকা ব্যয় হয়েছে। নিশ্চয়ই বন্ধুরা তোমরা এই কস্ট অফ গুডস সোল্ড খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এই ছক, এই সূত্র, এই ফর্মুলা তোমাদের আজীবন কাজে লাগবে। যারা হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে অনার্স করছো, MBA করছো, পরবর্তী সময়ে যারা শিক্ষকতা পেশায় আসতে চাও তাদের জন্য এই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। নিশ্চয়ই তোমরা খুব সুন্দরভাবে আত্মস্থ করতে পারবে, আমি বিশ্বাস করি তোমরা সফল হবে। বন্ধুরা তোমরা এই মুহূর্তে যে স্লাইডটি দেখতে পাচ্ছ, ক্যালকুলেশন অফ আদার ইনকাম, আমরা এ পর্যন্ত অপারেটিং ইনকাম এবং অপারেটিং এক্সপেন্সেস নিয়ে কথা বলেছি। এই মুহূর্তে আমাদের স্লাইডে যেগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে সবুজ লেখা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, কমিশন ইনকাম, প্রফিট অন কনসাইনমেন্ট, ডিসকাউন্ট ইনকাম, গেইন অন সেলস অন ফিক্সড ওল্ড অ্যাসেট, অর্থাৎ এই বিষয়গুলো পরিচালন অন্যান্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং পরবর্তীতে আমরা কালো কালির লেখা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড ইনকাম, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন সিকিউরিটি, ইন্টারেস্ট অন সেভিং সার্টিফিকেট, ইন্টারেস্ট অন লোন গিভেন, ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট। এই কয়েকটা বিষয় আমি একটু ব্যাখ্যা করি। যে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট মানে তুমি অন্য জায়গায় অন্য কাউকে বিনিয়োগ করেছো, অন্য কারোর প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছো, তখন সেখান থেকে তুমি যে সুদটা পাবে সেটা তো তোমার জন্যে আয়, তোমার প্রতিষ্ঠানের জন্যে আয়, তাহলে এর নাম আমরা দিব ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। আবার ঠিক তেমনইভাবে ইন্টারেস্ট অন সিকিউরিটি, তুমি অন্য কোনো প্রতিষ্ঠানের সিকিউরিটি যদি ক্রয় করে থাকো সেখান থেকে যদি তুমি সুদ পাও তার নামে ইন্টারেস্ট অন সিকিউরিটি। এরপরে ইন্টারেস্ট অন সেভিং সার্টিফিকেট, তুমি যদি সেভিং সার্টিফিকেট ক্রয় করে থাকো সেখান থেকে যদি তুমি সুদ পাও সেটা হবে ইন্টারেস্ট অন সেভিং সার্টিফিকেট। লোন গিভেন, অর্থাৎ তুমি যদি অন্যদের যদি ঋণ প্রদান করে থাকো, তারা তোমাকে যদি সুদ পরিশোধ করে থাকে তাহলে তার নাম হবে ইন্টারেস্ট অন লোন গিভেন। তার পরবর্তীতে আসছে ইন্টারেস্ট অন ড্রয়িং, অর্থাৎ মালিক যদি উত্তোলন করে তাহলে উত্তোলনের উপরে সুদ দিতে হয়। ব্যবসায় প্রতিষ্ঠান এবং মালিক ভিন্ন দুইটি পক্ষ, যার কারণে মালিক যদি উত্তোলন করে তার উপরেও সুদ দিতে হবে, সেই সুদটাও ব্যবসায় প্রতিষ্ঠানের আয়। ব্যাংক ডিপোজিট, অর্থাৎ আমরা ব্যাংকে যদি কোনো অর্থ আমানত রাখি তাহলে তার উপরেও সুদ পাওয়া যায়, সেটাও আমাদের এই আদার ইনকামের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ব্যাড ডেপ্ট রিকভার্ড, অর্থাৎ আমরা অনাদায়ী দেনা হিসাবে আমরা আয় বিবরণীতে দেখিয়ে ফেলেছিলাম যেটা হঠাৎ করে আদায় হয়ে গেছে, সেটাও আমাদের আদার ইনকামের অন্তর্ভুক্ত হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ব্যাড ডেপ্ট রিকভার্ড, অর্থাৎ অনাদায়ী দেনা আদায়, হঠাৎ করে আদায় হয়ে গেছে, আমরা ধরে নিয়েছিলাম এটার কোনো দিনই পাওয়া যাবে না কিন্তু হঠাৎ করে পেয়ে গেছি, সেটাই হচ্ছে ব্যাড ডেপ্ট রিকভার্ড। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সাবলেট, অর্থাৎ উপভাড়া, অর্থাৎ আমার অফিসের 5টা রুম আছে, আমি 4টা ব্যবহার করছি, একটা পড়েছিল সেটা আমি ভাড়া দিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে সাবলেট, অর্থাৎ 5টা রুম আমি ভাড়া নিয়েছি, তার মধ্যে থেকে একটা রুম আমি আবার অন্যজনকে ভাড়া দিয়েছি, তাহলে আমি যে এক রুমের ভাড়া পাচ্ছি তার নাম হচ্ছে সাবলেট বা উপভাড়া। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সান্ড্রি ইনকাম, অর্থাৎ অন্য অন্য আয়। অ্যাপ্রেন্টিস প্রিমিয়াম, অর্থাৎ শিক্ষানবিশ প্রিমিয়াম যেটাকে বলি আমরা, শিক্ষানবিশ আয়, এটা আমরা হয়তো অন্য কোনো প্রতিষ্ঠানকে কোনো সেবা দিয়েছি, শিক্ষানবিশ ক্ষেত্রে কোনো ট্রেনিং দেওয়া হতে পারে, সেই ধরনের যদি আয় হয়ে থাকে তাহলে আমরা সেটাকে শিক্ষানবিশ আয় বলতে পারবো। এই আইটেমগুলোকে আমরা আদার ইনকামের অন্তর্ভুক্ত করব।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সুন্দরভাবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, ক্যালকুলেশন অফ আদার এক্সপেন্সেস আমরা পূর্ববর্তী স্লাইডে দেখেছিলাম আদার ইনকাম, ঠিক তেমনইভাবে আদার এক্সপেন্সেস বলতেও আমরা পরিচালন খরচের বাহিরে যে খরচগুলো হয়ে থাকে সেই খরচগুলোকে আমরা অন্যান্য খরচ বলবো। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি লস অন সেলস অন ওল্ড ফার্নিচার, ইন্টারেস্ট এক্সপেন্সেস, ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ওভারড্রাফট। ব্যাঙ্ক ওভারড্রাফট মানে ব্যাংকে যে টাকা জমা রেখেছিলাম তার থেকে অতিরিক্ত তুলে নিয়ে আসলে তার উপরে আমাদের সুদ দিতে হয়, সেটাকে আমরা বলি ব্যাঙ্ক ওভারড্রাফট। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অর্থাৎ ঋণপত্রের উপরে যে সুদ। মর্টগেজ মানে বন্ধকি ঋণ, আমি হয়তো কোনো জমি কোনো সম্পদ বন্ধক রেখে যে ঋণটা নিয়েছিলাম সেটাকে আমরা বলি মর্টগেজ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ব্যাঙ্ক চার্জ, অ্যাক্সিডেন্ট, নিট লস অফ গুডস অর্থাৎ যদি কোনো পণ্যের ক্ষতি হয় তাহলে সেগুলো এখানে আসবে। কালেকশন চার্জ, সান্ড্রি এক্সপেন্সেস, রিনিউয়াল এক্সপেন্সেস অফ নোট পেয়াবল অর্থাৎ যদি নোট পেয়াবল রিনিউ করাতে হয় তাহলে আমাদের সেই খরচ আদার এক্সপেন্সেসের মধ্যে আসবে। এখানে একটি বিষয় আমি অমিট করে গিয়েছি, তোমরা হয়তো খেয়াল করেছো, যে অ্যাপ্রেন্টিস অ্যালাউন্স, এই বিষয়টি আদার ইনকামের মধ্যেও ছিল, এখানেও আছে এই একই শব্দ। ওখানে ছিল প্রিমিয়াম, এখানে আছে অ্যালাউন্স। যদি অ্যালাউন্স থাকে তাহলে বুঝতে হবে এটি খরচ, আর যদি প্রিমিয়াম থাকে তাহলে বুঝতে হবে এটি আয়। এবং এই আইটেমগুলো যোগ করার পরে আমরা যেটা পাচ্ছি তার নাম হবে টোটাল আদার এক্সপেন্সেস। নিশ্চয়ই তোমরা বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা যে স্লাইডটি দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন অফ অপারেটিং এক্সপেন্সেস, পরিচালন খরচ নির্ণয়। আমরা পরিচালন খরচ নিয়ে এর পূর্বেও কথা বলেছি যে ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে যে খরচগুলো সংগঠিত হয়ে থাকে, এই খরচকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, তোমরা প্রথম শিরোনাম যেটি দেখতে পাচ্ছ জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এবং পরবর্তী শিরোনাম যেটা দেখতে পাচ্ছ সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। অর্থাৎ অপারেটিং এক্সপেন্সেস দুই ধরনের হয়ে থাকে, সাধারণ এবং প্রশাসনিক খরচ এবং বিক্রয় এবং বন্টন খরচ। তাহলে আমরা এখন দেখব যে প্রশাসনিক খরচের মধ্যে কি কি অন্তর্ভুক্ত হয়। আমাদের মনে রাখতে হবে যে অফিস এবং প্রশাসন সংক্রান্ত যে খরচ সবগুলো খরচই এই জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। যেমন ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট অর্থাৎ অবচয় খরচ, অফিস ইকুইপমেন্টের উপরে যে অবচয় খরচ হবে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে যাবে। কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এই ডিপ্রিসিয়েশন হলেই প্রশাসনিক খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে, বিষয়টা কিন্তু তা নয়। যদি ডিপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট হতো তাহলে কিন্তু আমাদের সেলিংয়ের মধ্যে যেত, কারণ স্টোর বিক্রয়ের সাথে সম্পৃক্ত, এই জন্য সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে যাবে। তোমরা পরবর্তী ধাপেই সেটা দেখতে পাচ্ছ। এর পরবর্তীতে ফার্নিচার, সাপ্লাইজ, অফিস স্যালারিজ, সাপ্লাইজ এক্সপেন্সেস, অ্যামোর্টাইজেশন সম্পর্কে আগেই বলেছি, স্যাম্পলিং যেটা আমরা নমুনা যে দিয়ে থাকি পণ্যের, ওয়্যার হাউস রেন্ট অর্থাৎ গুদাম পণ্য সংরক্ষণের জন্য গুদাম ঘরের যে ভাড়া, বোনাস, যদি আমরা বোনাসের কোনো খরচ হয় তাহলে সেগুলো আসবে, এন্টারটেইনমেন্ট আপ্যায়ন খরচ যেটাকে আমরা বলি, জেনারেল ইন্স্যুরেন্স অর্থাৎ সাধারণ বিমা খরচ, হিটিং অ্যান্ড লাইটিং, ইলেকট্রিসিটি বিদ্যুৎ খরচ, ট্যাক্সেস অর্থাৎ আয়কর যেটা, মিসসেলান্সিয়াস বিবিধ খরচ, সিটি অ্যালাউন্স নগর ভাতা, অফিস রেন্ট অর্থাৎ অফিসের যে ভাড়া, কমিউনিকেশান যোগাযোগের যে খরচ, অডিট ফি অর্থাৎ নিরীক্ষা ফি, লিগ্যাল এক্সপেন্সেস অর্থাৎ আইন খরচ। এই বিষয়গুলো আমি যে বিষয়গুলো বললাম এই সমস্ত বিষয় জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের মধ্যে আছে ব্যাড ডেপ্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম। আমাদের মনে রাখতে হবে ব্যাড ডেপ্ট অর্থ হচ্ছে অনাদায়ী দেনা, আনরেকর্ডেড ব্যাড ডেপ্ট যোগ হয়, অর্থাৎ অলিখিত অনাদায়ী দেনা যোগ করতে হবে, এবং এর সাথে যোগ করতে হবে নিউ প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অর্থাৎ
নতুন অনাদায়ী দেনা আমাদের যোগ করতে হবে এবং ওল্ড প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অর্থাৎ পুরাতন অনাদায়ী দেনা বিয়োগ করতে হবে। এই কয়েকটা যোগ বিয়োগ করার পরে আমাদের ফাইনাল কলামে টাকার পরিমাণ লিখতে হবে। এর পরবর্তীতে আসে সেলস স্যালারিস, অর্থাৎ যারা বিক্রয় করবে তাদের যে স্যালারিস, অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপন খরচ, স্টোর সাপ্লাইস। তোমরা খেয়াল করে থাকবে এই খরচ প্রত্যেকটি খরচই কিন্তু বিক্রয়ের সাথে সম্পৃক্ত, যার কারণে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের অন্তর্ভুক্ত হয়েছে। ডিপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট, ডেলিভারি ভ্যান, অর্থাৎ আমরা যদি স্টোর ইকুইপমেন্ট, ডেলিভারি ভ্যান অর্থাৎ বিক্রয়ের সাথে সম্পৃক্ত যে সম্পদ, সেই সম্পদের অবশ্যই হলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে আসবে। ট্রান্সপোর্টেশন আউট, অর্থাৎ ট্রান্সপোর্টেশন আউট মানে বিক্রয় পরিবহন। যদি ট্রান্সপোর্টেশন ইন হতো তাহলে কিন্তু সেটা ক্রয় পরিবহন হতো। সেলসম্যান কমিশন, অর্থাৎ বিক্রয় বৃদ্ধির জন্য যদি সেলসম্যানদের কমিশন দেওয়া হয় তাহলে সেটা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে। প্যাকিং খরচ, অর্থাৎ প্যাকেজিং যেটা আমরা বুঝি। এক্সপোর্ট ডিউটি, অর্থাৎ রপ্তানির জন্য যে শুল্ক দেওয়া হয়। মার্কেটিং এক্সপেন্সেস, অর্থাৎ বিপণন খরচ। অর্থাৎ এই খরচগুলোকে আমরা একত্রে বলছি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। এই জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের যোগফলই হচ্ছে টোটাল অপারেটিং এক্সপেন্সেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছো এবং আত্মস্থ করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এবং সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট নিয়ে আলোচনা করলাম। এই দুই ধরনের আয় বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই পোস্টের নিচে অর্থাৎ এই ভিডিওটির নিচে কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসে সমস্ত সমস্যার উত্তর থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ যে ভিডিওটি দেখলে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এবং মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় আমরা ফর্মুলাগুলো দেখলাম এবং এই বিষয়গুলো তোমরা প্র্যাকটিসের মাধ্যমে বারবার লেখার মাধ্যমে আত্মস্থ করতে পারবে। তোমাদের সকলের শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।